আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কিভাবে শুধু বিশ্বাসকে পুঁজি করে একটা আস্ত ক্ষমতার সাম্রাজ্য গড়ে তোলা যায়? সৈয়দ ওয়ালিউল্লাহর সেই কালজয়ী উপন্যাস লাল সালুতে কিন্তু আমরা ঠিক এই প্রশ্নটারই এক শিউরে ওঠার মতো উত্তর খুঁজে পাই। দেখুন, এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা আসলে ক্ষমতা, ধর্ম আর টিকে থাকার এক চিরন্তন লড়াইয়ের ছবি। তো প্রশ্নটা হলো, লাল সালুর মতো একটা বই আখির এত শক্তিশালী হয় কি করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে উপন্যাসের মধ্যেই। কিন্তু তার আগে আমাদের জানতে হবে উপন্যাস জিনিসটা আসলে কি, মানে ঠিক কোন জিনিসটা একটা সাধারণ গল্পকে উপন্যাসে পরিণত করে। তো চলুন লাল শালুকে একদম ভেতর থেকে বোঝার জন্য আমরা এর পেছনের গল্পটা একটু দেখে নিই। আমরা প্রথমে জানব উপন্যাসের শক্তি নিয়ে, তারপর দেখব কিভাবে বাংলায় এর জাগরণ হলো। এরপরেই আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ আর তার মাস্টারপিস লাল শালুর জগতে ডুব দেব আর বোঝার চেষ্টা করব এই বিশ্বাসের ব্যবসার ব্যাপারটা। আচ্ছা, উপন্যাসের শক্তি নিয়ে যখন কথা হচ্ছে, আমাদের বুঝতে হবে এটা কিন্তু একটা বৈপ্লবিক ব্যাপার ছিল। মানে ভাবুন একবার, প্রথমবারের মতো সাহিত্য কিন্তু আর শুধু দেবতা বা রাজাবাদশাদের গল্পে আটকে থাকল না, বরং আমাদের মতো সাধারণ মানুষের আশা, ভয় আর প্রতিদিনের লড়াইয়ের গল্প বলতে শুরু করল। এটা ছিল যেন মানুষের মনের ভেতরের দুনিয়াটাকে দেখার জন্য একটা নতুন আয়না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই উপন্যাস শব্দটার মধ্যেই কিন্তু এর আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। এর মানে হল যথাযথভাবে স্থাপন করা, অর্থাৎ বাস্তব জীবনকে আয়নার মতো তুলে ধরবে এমন একটা গল্পকে খুব যত্ন করে গুছিয়ে বলা। দারুণ না ব্যাপারটা? দেখুন, গল্প বলার ধরন তো আর সবসময় একরকম ছিল না, তাই না? একসময় ছিল শুধু মুখে মুখে বলা মহাকাব্য, যেখানে দেবদেবী আর রাজাদের বীরত্বের কথায় থাকত। কিন্তু তারপর এলো রেনেসা, আর তখন থেকে ফোকাসটা সরে আসতে শুরু করল সাধারণ মানুষের দিকে, ব্যক্তির গল্পের দিকে। আর এই বিশাল পরিবর্তন থেকেই জন্ম হল আধুনিক উপন্যাসের। তো ইউরোপে জন্ম নেওয়া এই শিল্পটা, এই উপন্যাস আমাদের বাংলা সাহিত্যে কিভাবে এলো? কিভাবে এটা আমাদের ভাষা আর সংস্কৃতির সাথে মিশে এক নতুন রূপ পেল? চলুন সেই গল্পটা একটু দেখি। বাংলা উপন্যাসের পথটা তৈরি করে দিয়েছিলেন কিছু কিংবদন্তি। যেমন ধরুন, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল দিয়ে শুরু, তারপর বঙ্কিমচন্দ্র এলেন, যিনি একে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন। রবীন্দ্রনাথ আনলেন আধুনিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আর শরৎচন্দ্র তো সাধারণ মানুষের কথা বলে উপন্যাসকে একদম ঘরে ঘরে পৌঁছে দিলেন। মানে এনারা ছিলেন সেই ভিত যার উপর দাঁড়িয়ে সৈয়দ ওয়ালিউল্লাহর মতো আধুনিক লেখকরা তাদের কাজ করার সুযোগ পেয়েছেন। তো এই যে একটা সমৃদ্ধ ঐতিহ্য তৈরি হল, ঠিক সেই পথ ধরেই বাংলা সাহিত্যে এলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কিন্তু তিনি শুধু আগের লেখকদের অনুকরণ করলেন না, তিনি নিয়ে এলেন একেবারে নিজস্ব, একদম আধুনিক একটা দৃষ্টিভঙ্গি। ওনার জীবনটাই ছিল বেশ অন্যরকম। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে কূটনীতিক হিসাবে পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ানো। এই যে একটা গ্লোবাল বা বিশ্ব নাগরিক পরিচয়, এটাই তাকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিল। তিনি নিজের দেশের সমাজ, তার ঐতিহ্য আর কুসংস্কারকে একই সাথে একজন ভেতরের মানুষ এবং একজন বাইরের পর্যবেক্ষক দুভাবেই দেখতে পারতেন। আর এটাই তার লেখাকে অনন্য করে তুলেছে। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার ধরনটা ছিল বলতে পারেন একজন সার্জেনের মতো। তিনি শুধু একটা গল্প বলে থেমে যেতেন না, বরং তার কলম দিয়ে মানুষের মনের ভেতরটা, সমাজের ভেতরের রোগ, যেমন লোভ, ভয়, প্রতারণা, এগুলোকে একদম কাটাছেঁড়া করে দেখাতেন। একেবারে নিখুঁত বিশ্লেষণ। আর ওনার এই যে গভীর বিশ্লেষণ, এর সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী উদাহরণ হল তার প্রথম আর সবচেয়ে বিখ্যাত উপন্যাস লাল সালু। এটা আসলে একটা কেস স্টাডির মতো, যেখানে দেখানো হয়েছে কিভাবে কিচ্ছু না থাকা অবস্থা থেকে শুধু বিশ্বাসকে পুঁজি করে এক বিশাল প্রতারণার জাল বোনা যেতে পারে। উপন্যাসের শুরুতেই পরিবেশটা কেমন ছিল তার একটা অসাধারণ বর্ণনা আছে। শস্যহীন জনবহুল অঞ্চল, যেখান থেকে বেরিয়ে যাওয়ার আকুতি ধোঁয়াটে আকাশকেও যেন অস্থির করে রাখে। ভাবুন একবার, এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের মঞ্চটা তৈরি করে দেয়। এমন একটা হতাশ জায়গা, যা একজন ত্রাণকর্তার জন্য যেমন উর্বর, ঠিক তেমনি একজন শিকারীর জন্য বটে। আর এই রকম একটা হতাশার দেশে এই শূন্যতার মধ্যেই পা রাখে মজিদ। সে কিন্তু কোনো সাধারণ ভিলেন না, সে খুব চতুর, খুব হিসেবী একজন মানুষ। সে ঠিকই বুঝতে পারে যেখানে এত হতাশা, সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে। আসলে সে নিজেও তো ওই একই দারিদ্র্য আর অভাব থেকে উঠে আসা এক জটিল চরিত্র। মজিদের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর ধাপে ধাপে সাজানো। দেখুন সে কি করল। প্রথমে সে একটা পুরনো শ্যাওলা পড়া কবরকে আবিষ্কার করল। তারপর গ্রামের সহজ সরল মানুষগুলোকে বকাবকি করল যে তোমরা এত বড় একজন পীরের মাজারকে অবহেলা করছ। এরপরই সে একটা স্বপ্নের গল্প ফাঁদল যে তাকে নাকি ওই মাজার দেখাশোনা করার জন্য পাঠানো হয়েছে।
আর সবশেষে কবরটাকে একটা লাল কাপড় মানে লাল শালু দিয়ে ঢেকে দিয়ে নিজের ক্ষমতার কেন্দ্র বানিয়ে ফেলল। কি সাংঘাতিক প্ল্যান! আর এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। ওই পরিত্যক্ত কবরটা একটা জমজমাট মাজারে পরিণত হল। দিনরাত আগরবাতি মোমবাতি জ্বলছে, মানুষ টাকা পয়সা দিচ্ছে, মানত করছে, নিজেদের সব গোপন ভয়, সব দুর্বলতার কথা এসে বলছে। আর এর ফলে কি হলো? মজিদের ভাগ্য খুলে গেল। তার বাড়ি হলো, জমি হলো, গরু ছাগল হলো। মানে এটা শুধু একটা মাজার ছিল না, এটা ছিল একটা পুরো দস্তুর ব্যবসা, একটা মাজার ইকোনমি, যা দাঁড়িয়েছিল একটা মিথ্যের উপর। আর ঠিক এই জায়গাটাতেই আমরা উপন্যাসের একেবারে মূল থিম বা বক্তব্যের কাছে চলে আসি। এটা হলো সেই জায়গা যেখানে বিশ্বাস, ক্ষমতা আর টিকে থাকার লড়াই, এই তিনটা জিনিস একসাথে মিলেমিশে একটা বিপজ্জনক রূপ নেয়। তো উপন্যাসের আসল লড়াইটা কোথায়? লড়াইটা হলো দুটো শক্তির মধ্যে। একদিকে আছে মানুষের খুব সাধারণ, খুব স্বাভাবিক প্রবৃত্তি, ভালোবাসা, আনন্দ, বিদ্রোহ করার ইচ্ছা। আর অন্যদিকে আছে মজিদের তৈরি করা সেই ভয়, কুসংস্কার আর নিয়ন্ত্রণের ব্যবস্থা। এই দুটোর মধ্যেই চলছে মূল সংঘাত। এই পরিস্থিতিটাকেই সৈয়দ ওয়ালিউল্লাহ একটা অসাধারণ লাইনে বর্ণনা করেছেন। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি। কি গভীর একটা কথা! মানে সমাজে আসল উৎপাদনের চেয়ে ধার্মিকতার লোক দেখানো ভাবটা বেশি হয়ে গেছে। আসল ধর্মের চেয়ে কুসংস্কারের আগাছা জন্মেছে অনেক বেশি। তবে এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার। ওয়ালিউল্লাহ কিন্তু বিশ্বাস বা ধর্মকে আক্রমণ করেননি। তার সমালোচনার লক্ষ্য ছিল সেই সব ভণ্ডরা যারা ধর্মকে ব্যবহার করে মানুষের কুসংস্কারকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। মানে তার আসল আক্রমণটা ছিল বিশ্বাসের এই ভয়ঙ্কর ব্যবসার বিরুদ্ধে। কিন্তু মজিদ চরিত্রটা এত জটিল কেন? কারণ উপন্যাসের এক জায়গায় সে নিজেকে বোঝাচ্ছে, কিন্তু তারও যে বাঁচার অধিকার আছে। এই যে নিজের কাজকে সঠিক প্রমাণের চেষ্টা, এটাই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় সে নিজেও এই কঠিন পৃথিবীরই একজন শিকার। সেও টিকে থাকার জন্যই এই পথ বেছে নিয়েছে। আর এই চিন্তাটা তার প্রতারণাকে আরও বেশি শিউরে ওঠার মতো করে তোলে। আর ঠিক এই কারণেই লাল শালু আজও এত প্রাসঙ্গিক। এটা আসলে কোনো একটা নির্দিষ্ট গ্রামের গল্প হয়ে থেমে থাকে না। এটা একটা সার্বজনীন সত্যকে আমাদের সামনে তুলে ধরে, যে ভয় হল এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ভয় দেখিয়ে মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায়, আর কিছু দিয়ে তা করা যায় না। মজিদ একটা বিস্তৃত কবরকে তার ক্ষমতার হাতিয়ার বানিয়েছিল। এখন প্রশ্ন হল, আজকের দুনিয়ায় আমাদের এই সময়ে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোন বিস্তৃত কবর ব্যবহার করা হচ্ছে? লাল শালুর গল্পটা হয়তো শেষ হয়ে যায়, কিন্তু এই প্রশ্নটা আজও আমাদের তাড়া করে ফেলে।